হৃদিতা শেহরিনে আজ শুনবেন শিবরাম চক্রবর্তীর গ্যাস মিত্রের গ্যাস দেওয়া। শুরু হচ্ছে গ্যাস মিত্রের গ্যাস দেওয়া। খুব ভোরে ওঠার একটা উপকারিতা আছে, হাইজিনের বইয়ে পড়েছিলাম। সেই থেকে ভোরে ওঠার বদ অভ্যাস আমার। তখন বাড়ির সবাই ঘুমন্ত, কাক চিল পর্যন্ত নিঃসাড়। একবার বাথরুমে যাই, একবার বারান্দায় দাঁড়াই, শুকতারার সঙ্গে মুখোমুখি হয়। বাড়ির কেউই আমার আগে অত ভোরে আর উঠতে পারে না। হ্যাঁ, খুব ভোরে আমি উঠেই আবার একটু ঘুমিয়ে নিই। তারপর প্রাতঃনিদ্রাটা সেরে উঠতে উঠতে 8টা বেজে যায়। তা বাজবেই তো, না ওঠা খুব সহজ সাধ্য নয়। প্রথমে তো ময়লা ফেলার গাড়িগুলোর ঘরর, তারপর রামবতার সিংয়ের রাম ভজন, তারপরে এই বাড়ির কাচ্চা বাচ্চাদের চ্যাঁপ হ্যাঁ, পাড়ার সব উজবুক ছোঁড়াদের চেঁচিয়ে চেঁচিয়ে রিডিং পড়া, এই সব শুরু হয়ে যায়। এর মধ্যে অন্যমনস্ক হয়ে আরামে যে একটু গড়াগড়ি দেব, তার কি? সেই জন্যেই শটান চলে এলুম মেজো মামার বাড়ি। কিন্তু এখানে এসে তো আরেক উৎপাত। না, ভোরে ওঠার অভ্যাসটা ঠিকই বজায় আছে আমার, তাতে কেউ হস্তক্ষেপ করেনি। তবে কি না মামার বাড়ি কয়লা উনুনের কারবার, আর খুব ভোরেই উনুনে আঁচ দেওয়া তাদের এক ব্যারাম। রান্নাঘর আবার একতলায়, কাজে আগুন দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই একতলা দোতলা তেতলা ভেদ করে বাড়ির চিলেকোঠা পর্যন্ত ধোঁয়ায় ছাপিয়ে ওঠে। চারিধার ধোঁয়ায় ধোঁয়াক্কার। কোনো ঘর বাকি থাকে না। দরজা ভালো করে ভেজিয়ে হুড়কো লাগিয়েও কিছুতেই নিস্তার নেই। ধোঁয়া কোন ফাঁকে যেন ঢুকবেই। আর সে কি ধোঁয়া রে, চোখে কানে দেখতেই দেয় না, দম বন্ধ হবার জোগাড়। বাপরে বাপ! সকাল সন্ধ্যায় রোজ এই উপদ্রব। সন্ধ্যায় ধোঁয়া খাওয়ার চেয়ে হাওয়া খাওয়াটাই আমি বেশি পছন্দ করি। কাজেই বাইরে বেরিয়ে পড়তে কোনোদিন দ্বিধা করিনি। কিন্তু সকালবেলার দিকটায় তা বিছানা আঁকড়ে কদিন তো থাকলাম খুব, কিন্তু না, আর পারা যায় না। পরাজয় স্বীকার করতেই হলো। তারপর থেকে ভোরে ওঠার পরেই ধূম্রলোচনের প্রাদুর্ভাব হতে না হতেই তীর বেগে প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়ি, পাশ বালিশের প্রতি ভ্রুক্ষেপ না করেই। তা দিন কতক মুখ বুজে প্রাতঃভ্রমণই করলাম, কিন্তু কাহা তো কার পারা যায়। আহা, হলোই বা ভোরের হাওয়া। একদিন মেজো মামাকে মুখ ফুটে বলেই ফেললাম, জানেন, কয়লার উনুন কিন্তু ভারী অস্বাস্থ্যকর। সেদিন এক বইয়ে পড়ছিলাম। কেন, হজম হয় না বুঝি? না, হজম নয়, ভারী ধোঁয়া হয় কি না। আমি তো জানতুম হাওয়া হয় কারো পেটে পেটে, পেট থেকে আবার ধোঁয়া বেরোয় কখনো তো শুনিনি। মেজো মামা অবাক হয়ে যান। কোন বইয়ে লিখেছে ও কথা? কোন বই? আমি আমতা করি। বইটা হচ্ছে হাইজিন, আমাদের স্কুলের বই। বইয়ে লিখেছে এমন কথা? আশ্চর্য। না, পেটে ধোঁয়া হওয়ার কথা কিছু লিখেনি। পেটে কখনো আগুন জ্বললেও ধোঁয়া বেরোয় না বলেই আমার ধারণা। তবে কয়লার উনুনের ধোঁয়ার কথাই হচ্ছিল। মামা বললেন, আমি তো জানতাম কাঠের উনুনেই ধোঁয়া হয়ে থাকে। তা ঠিক, কাঠের উনুনে হয় হরদম ধোঁয়া, আর কয়লার উনুনে হয় বেদম ধোঁয়া। অবশ্যই প্রথম দিকটাতেই কেবল, কিন্তু তাতেই যে স্বাস্থ্যের ক্ষতি করে তার পূরণ হবার নয়। আহা, বইয়ের দরকার কি, চোখেই তো দেখতে পাওয়া যায়। এতগুলো কথা এক নিঃশ্বাসে বলে যায়। মেজো মামা একটু কাবু হন যেন। কেন, দেখতে পান না? আমি বলেই চলি। কড়িকাঠগুলোর পর্যন্ত কি অবস্থা হয়েছে, দেয়ালের চেহারার দিকে তো আর তাকানো যায় না। কালি ঝুলিতে একাকার। মাড়িগুলোর তো হাড় কালি হয়ে গেল। দেরাজ, টেবিল, আয়না, আলমারির হাল দেখলে কান্না পায়।
আর কাপড় চোপড়গুলো তো দুদিন না যেতে যেতেই কালি মেরে যাচ্ছে, কোনো দিকেই চোখ ফেরানোর উপায় নেই। এসব কেন, কি জন্যে? ওই কয়লার উনুন। মেজো মামাই ঘাড় নেড়ে কথাটাকে সমাপ্ত করেন। ঠিক, আরে এসব তো বাইরের দশা, কিন্তু ভেতরের ভেতরের কথাটা কি ভেবেছেন একবারও? না, ভাবিনি তো। মামার জিজ্ঞাসা। কিসের ভেতরের? আমাদের ভেতরের, আমাদের নিজেদের ভেতরের। বাইরের দেয়ালে যেমন ঝুলকালি দেখছেন, তেমনি আমাদের হার্টের লাংসের ভেতরেও অমনি কালি ঝুলি পড়ে যাচ্ছে ধোঁয়ার অত্যাচারে। এই কথাই তো হাইজিনে লিখেছে। এইবার মেজো মামা সত্যি সত্যি ভারী কাহিল হয়ে পড়েন। হ্যাঁ, বলিস কি? এইসব কথা লিখেছে হাইজিনে? না না, তা লিখবে না কেন? এ তো কিছু আশ্চর্য নয়। বাইরেও যেমন ভেতরেও তেমন কালি ঝুলি পড়তে তো বাধ্য। ঘাড় হেঁট করে কিছুক্ষণ কি যেন ভাবেন, তারপর বলেন, যাক, একটা উপায় হয়েছে, এর একটা প্রতিকার বের করা গেছে। আমি মাতুলের দিকে তাকাই। কাল সকালেই মিস্ত্রি ডাকিয়ে বাড়ি ঘরের চুনকামের ব্যবস্থা করে নিচ্ছি, তাহলেই তো আর কালিঝুলি থাকবে না, সব পরিষ্কার। আহা, সে তো বাইরে করলেন, কিন্তু ভেতরে? ভেতরে? মেজো মামা আবার ভাবিত হয়ে পড়েন। ভেতরের কি করা যাবে বলতো? ভেতরে তো আর চুনকাম করা যায় না। তাহলে তুই কি তবে বলিস চুনের জল খেতে, না সেই লাইম জুস যেটা তোর মামি চুলে দেয়? আহা, আমি কি তাই বলেছি? আরে তুই কেন বলবি? তোর হাইজিন কি বলে? মেজো মামা উৎসুকভাবে আমার উপদেশের প্রতীক্ষা করেন। লাইম জুস তো খাবার, আর অত কাণ্ড করবার দরকারটাই কি মামা? তার চেয়ে এক কাজ করলেই তো হয়, আমাদের বাড়ির মতো গ্যাসের ব্যবস্থা করলেই তো পারেন। গ্যাস? মেজো মামার চোখ জ্বলে ওঠে। ঠিক বলেছিস। আহ, এতদিন মাথায় আসেনি কথাটা। তাই তো তাই তো তাই করলেই তো সব হাঙ্গামা চুকে যায়। ঠিক বলেছিস, মানে তুই না, তুই আবার কি বলবি? তোর হাইজিন ঠিক বলেছে। মেজো মামা তৎক্ষণাৎ গ্যাস কোম্পানিকে টেলিফোন করে দেন বাড়িতে গ্যাসের কানেকশন দেবার জন্য। আমিও পরদিন সকালের সুখ স্বপ্ন দেখতে শুরু করি। গ্যাসের আমদানির পর দিন কত খুব সুখেই কাটল। গ্যাসের উনুনেই সব রান্নাবান্না হয়, ধুম ধাড়াক্কা একেবারে বন্ধ। তাছাড়া আরও কত রকমের সুবিধা। স্নানের ঘরে গরম জল পাওয়া যেতে লাগলো, শীতও এসে পড়েছিল। ফুলকপির ডালনার সঙ্গে গরম জলের চান, এমন সুখকর স্নানাহারের যোগাযোগ কপালে খুব কমই লেখে। কেরোসিনের হারিকেন তুলে দিয়ে গ্যাসের বাতির বন্দোবস্ত হলো। প্রচুর ঠান্ডা আলোয় যেন চোখ জুড়িয়ে যায়। আমরা সকলেই গ্যাসের দারুণ ভক্ত হয়ে পড়লাম। আমি তো বলেই ফেললাম, হারিকেনের আলোয় এতদিন কেবল কানা হতেই বাকি ছিল। কি খাসা আলো দেখেছেন মামা? ইলেকট্রিক কোথায় লাগে? মেজো মামা ঘাড় নাড়েন। গ্যাস মানুষ নয় রে, দেবতা, দেবতা, আসল দেবতা। দাপড়ে ছিলেন ব্যাসদেব, আর কলিতে এই গ্যাসদেব। গ্যাসের মিটারটি মামার ভারী প্রিয়। দিন রাত তার দিকে মামার নজর। একটা স্পেশাল চাকরি বহাল করে দিয়েছেন যে সর্বদা ওটার তোয়াজ করছে। মিটারের একটু অযত্ন, ঝাড়পোছি, ঈষৎ অবহেলা হয়েছে কি অমনি বেচারার জরিমানা হয়ে যাচ্ছে। মামা বললেন, বুঝলি, ওই মিটারটাই হচ্ছে গ্যাসের মালিক, ওইটি আসল, ওইখান থেকেই গ্যাস তৈরি হচ্ছে কি না। ওহো, আমি প্রতিবাদ করতে চাই। আহা, তা তৈরি না হোক, তৈরি যেখানে খুশি সেখানেই হোক, কিন্তু এই মিটারই সেই গ্যাসকে আকর্ষণ করে টেনে নিয়ে আসছে আমাদের বাড়ি। আর কীরকম ওর মাথা, কত কত গ্যাস খরচ হচ্ছে তার ঠিক ঠিক হিসাব রাখছে সেই সঙ্গে, কম কথা নয়। মাস কাবারে বিল এলো। এমন কিছু নয়, কয়লা আর কেরোসিনে যা খরচ হতো তার চেয়ে কিঞ্চিত বেশি হয়তো, কিন্তু আরামের দিকটাও তো বিবেচ্য। মামার ভয় ছিল
কত টাকাই না জানি দিতে হবে। কিন্তু সামান্য কয়েকটা টাকা দেখে তিনি কেবল দীর্ঘশ্বাস ফেললেন, যেন প্রকাণ্ড একটা বোঝা তার কাঁধ থেকে নেমে গেল। পিয়নের বিল চুকিয়ে তাকে বকশিশি দিয়ে ফেললেন আনন্দের আতিশয্যে। আমাকে একটা টাকা দিয়ে বললেন, যা বায়োস্কোপ দেখে। ভাগ্নেরা প্রায় হাঁদা হয়, তুই সেরকম নয়। তোর বুদ্ধিতেই না, তোর আর বুদ্ধি কি, তোর হাইজিনের বুদ্ধি বলতে হবে। তা সে যাই হোক, যারই বুদ্ধি হোক, গ্যাস নিয়ে আসাটা কিন্তু মন্দ হয়নি। বায়োস্কোপ থেকে ফিরে দেখি মিটারের গলায় গোড়ের মালা ঝুলছে। জানা গেল ওটা ওর জয়মাল্য। জাগ্রত এই সাক্ষাৎ গ্যাস দেবের পূজার্চায় স্বয়ং মামারই এই কীর্তি। মালাটা হস্তগত করবো কিনা ভাবছি, এমন সময় মামা নেমে এলেন, যেন আমার আসার আগমনেরই অপেক্ষা করছিলেন। দেখ তো কিরকম মানিয়েছে, দেখ দেখি। মালা পরে যেন হাসছে। ওর আমি আজ নতুন নামকরণ করেছি। মিটার মানে তো মিত্র, আর তোর প্রেমের মিত্র হচ্ছে প্রেমের মিটার। সেই রকম ভাবেই আজ থেকে ওর নাম দিলাম গ্যাস মিত্র। তুই কি বলিস? আমি আর কি বলবো, মামার কথায় সায় দিতেই হয় আমার। হ্যাঁ, তাহলে ঠিকই হয়েছে, কি বলিস? হতেই হবে, না হলে উপায় কি? মেজো মামা আমার দিকে সন্দিগ্ধ দৃষ্টিপাত করে বললেন, দেখিস এই ফুলের মালায় হাত দিস নে যেন। তোর জন্য একটা ফুল আলাদা করে আমি রেখে এসেছি তোর টেবিলে। কদিন থেকে শীতটা একটু জোর পড়েছিল। মেজো মামা আপিস থেকে ফিরে হঠাৎ গ্যাস মিত্রের গায়ে হাত দিয়ে দেখেন দারুণ ঠান্ডায় তিনি কনকন করছেন। তৎক্ষণাৎ মিত্রবরের খাস খানসামার তলব হলো। মামা তো বাড়ি মাথায় তুললেন। হ্যাঁ, ও কিনা গ্যাস চালিয়ে আমাদের সকলকে গরমে রাখছে, আর ওরই এই দুর্দশা। এই প্রচণ্ড শীতে বেচারা একেবারে ঠান্ডা মেরে গেছে। করিসটা কি? খুব করে মেসেজ করা হলো। খানসামা, আমি এবং মামা তিনজনে মিলে হাত চালালুম, কিন্তু শৈত্য কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মামা মিটারের গায়ে কান পেতে শোনেন, কোনো আওয়াজও পাওয়া যাচ্ছে না। চলছে কিনা কে জানে। হায় হায়, এমন মিত্র আমাদের মারা পড়ল শেষটায়, কেবল তোদের অমনোযোগে। মামা চেঁচাতে লাগলো। এরপর লাগলেন মাথা ঘামাতে। মাথা ঘামালেই নাকি কিনারা হয়, কেমন করে যেন হয়, আমি তা বরাবরই দেখে আসছি। তিনি হুকুম করলেন, গরম জল করে ঢাল ওর মাথায়। বালতি বালতি গরম জল মিটারের মাথায় পড়তে লাগলো। অল্পক্ষণেই মিত্র মহাশয়ের দেহ তেতে উঠল। মামা তখন একটা পোকার দিয়ে এক জায়গায় গর্তের মতো ছিল, তারই ফুটো দিয়ে ভালো করে ভেতরটা খুঁচিয়ে দিলেন। তারপর আরেকটা ছেঁদার উপলক্ষ নিয়ে একটা শিক চালালেন। চালিয়ে মিটারের ভেতরটা খুব কষে ঘুরিয়ে দিলেন, গায়ে যত বল ছিল সব দিয়ে। মুহূর্তের মধ্যে মিস্টার মিটারের পরিবর্তন। আগেও তিনি চলতেন, কিন্তু তার চাল চলন ছিল নিঃশব্দ। এখন তার ভেতরের কল কবজা বেশ সজোরে এবং সশব্দে চলতে শুরু করেছে। আগে অমনটা ছিল না। কিন্তু মিত্র দেহে নবজীবনের সঞ্চার দেখে মেজো মামা খুব প্রীত হলেন। পুলকিত হয়ে উপরে চলে গেলেন। তা মিটারের উৎসাহের লক্ষণ আমরা সকলেই লক্ষ্য করছি কদিন ধরে। তার ভেতরের যন্ত্রপাতি প্রবল উদ্যমে চলছে। বাড়ির সব জায়গা থেকে মিটারের আওয়াজ শোনা যায়। মেজো মামা ভারী খুশি। মিত্র মহাশয়ের ব্যারাম তিনি চিকিৎসা করে আরাম করে দিয়েছেন। মাস কাবারের যথারীতি গ্যাসের বিল এলো। গ্যাসের বিল দেখে মামার চক্ষু স্থির এবং আমাদের চোখ ছানা বড়া। মেজো মামা নাকি এই মাসে 15 লক্ষ ফিট গ্যাস পুড়িয়েছেন এবং সেজন্য তার কাছে গ্যাস কোম্পানির পাওনা হয়েছে 1.5 লক্ষ টাকা। বিলের টাকাটা অবিলম্বে দিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। মেজো মামার মাথার চুল সব খাড়া হয়ে উঠল এবং তার মাথার চুল নামার আগেই মেজো মামি শটান ফিট হয়ে পড়লেন। 15 লক্ষ ফিটের আরেক ফিট বাড়লো আর কি।
মানুষাঙ্ক কষে আমি হিসাব করলুম। 1.5 লক্ষ টাকা? হ্যাঁ? বলতে বলতে মেজো মামা বেরিয়ে পড়লেন সোজা গ্যাস কোম্পানির আপিসের উদ্দেশ্যে। এই প্রথম তিনি বেরুবার মুখে মিত্রবরের প্রতি দৃষ্টিপাত করতে ভুলে গেলেন। গ্যাসদেবকে তিনি নমস্কার করে বেরোতেন রোজ। গিয়ে কেরানিদের এক দলকে জিজ্ঞেস করলেন, এ মাসে কত গ্যাস তোমরা তৈরি করেছ? তা ঠিক বলতে পারবো না, তবে 10 লক্ষ ফিট এরকম আন্দাজ। কিন্তু আমার বিলে দেখছি যা তৈরি করেছ তার চেয়েও 5 লক্ষ ফিট বেশি চার্জ করেছ। ভুলটা শোধরানো তো দরকার। কই বিল দেখি। ও ঠিকই আছে। মিটার দেখে ওই বিল করা হয়েছে কি না? মনে হচ্ছে ও আপনারই মিটারের হিসাব। কিন্তু তা বলে যা গ্যাস তৈরি হয়েছে তার চেয়ে বেশি আমি কখনো খরচ করতে পারি? তারা আমরা কি করব? মিটারের হিসাব কি কখনো ভুল হতে পারে? কেরানিটি সবিনয়ে জবাব দেয়, বৈজ্ঞানিক সত্যের উপর তো আমরা কলম চালাতে পারি না মশাই। আমরা মিটারের উপরেই নির্ভর করি। মিটার যদি বলে আপনি লক্ষ ফিট গ্যাস পুড়িয়েছেন, তবে আপনি তাই পুড়িয়েছেন। এমনকি যদি সে মাসে আমাদের 1 ফিট গ্যাসও না তৈরি হয়, তবুও তাই পুড়িয়েছেন। মেজো মামা বললেন, বেশ, আমিও সোজা পাত্র নই। আমার নামও অবিনাশ মিটার। যা ন্যায্য পাওনা তোমাদের আমি দেব, তার বেশি কানা করিও না। তবে হ্যাঁ, বাড়তির জন্য আমি 1 পয়সাও দেব না। তবে 10 লক্ষ ফিট যা আমার পক্ষে খরচা করা সম্ভব, তার জন্য 1 লক্ষ টাকা দিতে আমি প্রস্তুত আছি। আমার বাড়ি ঘর বেচে দিয়ে ফতুর হয়েও আমি তা দেব, কিন্তু ওই বাড়তি 50,000-এর জন্য 1 পয়সাও না। কেরানি বললে, পুরো বিলি আপনাকে চোকাতে হবে মশাই, তা না হলে আমরা আপনার গ্যাস বন্ধ করে দেব। বেশ, তাই দাও তাহলে। বলেই মেজো মামা রেগে মেগে বাড়ি চলে এলেন। ইতিমধ্যে মিত্র মহাশয় মেজো মামা এসেই লক্ষ্য করে দেখেন বিল হওয়ার পরেও আরও 10 লক্ষ ফিটের হিসাব তৈরি করে রেখে দিয়েছেন, এবং প্রতি মুহূর্তেই ফিটের পর ফিট বেড়েই চলেছে। যেরকম মিনিটে মিনিটে হাজার হাজার টাকার অঙ্ক বাড়ছে, তাতে আর কিছুদিন চললে গ্যাস কোম্পানির কাছে তার দেনা গত মহাযুদ্ধের সম্মিলিত শক্তির সবাই মিলে আমেরিকানের কাছ থেকে যা ঋণ করেছিল তার সীমা ছাড়িয়ে যাবে বলেই তার আশঙ্কা হতে লাগলো। মেজো মামার মেজাজ গেল ক্ষেপে। তিনি এক লোহার ডান্ডা নিয়ে এসে বলানি কওয়ানি দুদ্দার করে মিটারকে পিটতে শুরু করলেন। যতক্ষণ না ওই পদার্থ নিতান্তই অপদার্থে পরিণত না হলো, ততক্ষণ ওকে রেহাই দিলেন না। তারপর ওই জড়পিণ্ড ভূতপূর্ব গ্যাস মিত্রের খাস খানসামাকে দিয়েই বাড়ির থেকে বিদেয় করে বহু দূরে রাস্তার চৌমাথার ডাস্টবিনে ফেলে দিয়ে আসার ব্যবস্থা করে আসলেন। রাস্তার চৌমাথার ডাস্টবিনে ফেলে দিয়ে আসার ব্যবস্থা করলেন। তারপরে তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন, এবং পরের দিন থেকে আবার সেই ধূম্রলোচনের প্রাদুর্ভাব। কেমন লাগলো আজকের এই গল্পটি? জানাতে কিন্তু ভুলবেন না, এবং এরকম নতুন নতুন আরও গল্প পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হৃদিতা শেহরিনের সাথেই থাকুন।